জীবনের চাকা যে কখন কিভাবে ঘোরে তা সত্যিই মানুষের কল্পনার অতীত। সম্পদের অহংকার আর আভিজাত্যের শিখরে থাকা কোনো মানুষ যে এক লহমায় ভাগ্যের নির্মম পরিহাসে রাস্তার ধুলো এসে মিশতে পারে, তা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই গল্পটি এমন এক অহংকারী রাজকন্যার, যার জীবন তাকে শিখিয়েছে যে অর্থ আর বিত্ত নয়, বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কলকাতার এক আলো ঝলমলে প্রাসাদের মতো বাড়ি থেকে শুরু করে শহরের এক অন্ধকার ফুটপাতের ভিখারি হয়ে ওঠার এক রুদ্ধশ্বাস কাহিনী এটি। কলকাতার অভিজাত এলাকায় বসবাসকারী রিয়া সেনগুপ্ত ছিল এক অত্যন্ত প্রতাপশালী ও কোটিপতি পরিবারের একমাত্র আদুরে কন্যা। তার পিতা অনিমেষ সেনগুপ্ত ছিলেন শহরের একজন প্রথম শ্রেণীর শিল্পপতি এবং স্বনামধন্য ব্যবসায়ী। তাদের ধন সম্পত্তি ও প্রতিপত্তি এতটাই বিশাল ছিল যে সাধারণ মানুষ তাদের ধারে কাছে পৌঁছনোর কথা কেবল স্বপ্নেই ভাবতে পারত। রিয়া তার ছোটবেলা থেকেই রাজকীয় এবং অত্যন্ত বিলাসবহুল এক জীবনযাপনে অভ্যস্ত ছিল। নামি দামি আন্তর্জাতিক স্কুল, সারিবদ্ধ দামি গাড়ি, অসংখ্য চাকর বাকর এবং এমন সমস্ত জাঁকজমকপূর্ণ সুবিধা তার পায়ের কাছে থাকত, যা একজন কোটিপতি পরিবারের মেয়ের কাছে স্বাভাবিক। কিন্তু চারপাশের এত প্রাচুর্য আর চাকচিক্য থাকা সত্ত্বেও রিয়ার কাছে তার কলেজের অগণিত ছাত্রছাত্রীর ভিড়ে কেবল একজন মানুষকেই সবচেয়ে আলাদা এবং বিশেষ বলে মনে হতো। আর সেই ছেলেটির নাম ছিল উরিত্র। উরিত্র কিন্তু রিয়ার মতো কোনো ধনকুবেরের সন্তান ছিল না। সে উঠে এসেছিল একটি অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত পরিবার থেকে। তার বাবা ছিলেন একটি সরকারি স্কুলের সামান্য শিক্ষক, আর মা সংসারের হাল ধরতে বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করতেন। অরিত্রর কাছে হয়তো অঢেল অর্থকড়ি ছিল না, কিন্তু তার বুকে ছিল জীবনের প্রতিটি বাধাকে জয় করার জন্য কঠোর পরিশ্রম করার এক অদম্য আবেগ। সে সর্বদাই নিজের পড়াশোনার প্রতি গভীর মনোনিবেশ করত এবং যে কোনো কাজ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করত। কলেজে পড়ার সময়ে অনেকেই রিয়ার অগাধ সম্পত্তির কারণে তার সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করত। কিন্তু রিয়া সেই স্বার্থপর মানুষগুলোর মাঝে কখনোই বিন্দুমাত্র সততা বা আন্তরিকতা খুঁজে পেত না। তারপর ঘটনাক্রমে একদিন রিয়ার দৃষ্টি গিয়ে পড়ল অরিত্রর ওপর। একদম শুরুর দিকে তাদের মধ্যে কেবল একটি সাধারণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। তারা দুজনে একসাথে কলেজের লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, ক্যান্টিনের টেবিলে বসে ধোঁয়া ওঠা চা পান করত এবং নিজেদের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করত। এই সাধারণ মেলামেশা থেকেই ধীরে ধীরে তারা দুজনে একে অপরের মনের অনেকটা কাছাকাছি আসতে শুরু করল। রিয়ার জীবনে সেটাই ছিল প্রথমবার যখন তার গভীরভাবে মনে হয়েছিল যে অন্তত একজন মানুষ তাকে তার ব্যাংক ব্যালেন্স বা টাকার জন্য নয়, বরং তার সত্যিকারের মনটার জন্যই ভালোবাসে ও সম্মান করে। একদিন কলেজের শান্ত ছাদে দাঁড়িয়ে অরিত্র অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রিয়াকে জানালো যে সে তাকে গভীরভাবে ভালোবাসে। এই কথা শুনে রিয়ার মুখে এক লাজুক হাসি ফুটে উঠল এবং সে পরম নির্ভরতায় অরিত্রর হাত দুটি শক্ত করে ধরে ফেলল। ঠিক সেই দিনটির পর থেকেই তাদের দুজনের সম্পর্কের শিকড় আরও অনেক বেশি গভীর ও মজবুত হতে শুরু করল। তারা দুজনে মিলে হাতে হাত রেখে একসাথে জীবন কাটানোর এবং বাঁচা মরার এক রঙিন স্বপ্ন বুনতে শুরু করল। অরিত্র প্রায়শই রিয়াকে আত্মবিশ্বাসের সাথে বলতো যে সে নিজের পরিশ্রমে একদিন সমাজের অনেক বড় ও প্রতিষ্ঠিত একজন মানুষ হবে এবং রিয়ার জীবনের সমস্ত সুখ সে নিজের হাতে এনে দেবে। রিয়াও সম্পূর্ণভাবে তার কথাগুলোতে বিশ্বাস রাখত। কিন্তু এত কিছুর মাঝেও তার নিজের পরিবারের কঠোর অনুশাসনের একটা চাপা ভয় সব সময় তার মনের মধ্যে কাজ করত। এর কিছুদিন পরই রিয়ার বাবা অনিমেষ সেনগুপ্ত কোনোভাবে তাদের এই গভীর সম্পর্কের কথা সম্পূর্ণ জানতে পারলেন। এই অভাবনীয় কথাটি তার কানে পৌঁছনো মাত্রই পুরো সেনগুপ্ত পরিবারে এক ভয়ানক তোলপাড় শুরু হয়ে গেল। একজন স্বনামধন্য শিল্পপতি হিসাবে অনিমেষ সেনগুপ্তর কাছে এটা মোটেও মেনে নেওয়ার মতো বিষয় ছিল না যে তার একমাত্র উত্তরাধিকারী মেয়ে একজন অতি সাধারণ ও কপর্দক শূন্য ছেলেকে ভালোবেসে বিয়ে করবে। তিনি অত্যন্ত কঠোরভাবে এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে এই অসম সম্পর্ক কোনো অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব নয়। রিয়া শতবার চেষ্টা করেছিল যাতে তার বাবা অন্তত একবারের জন্য হলেও অরিত্রের সততা ও ভালোবাসাকে বুঝতে পারেন, কিন্তু তিনি রাগে অন্ধ হয়ে মেয়ের কোনো কথাই কানে তুললেন না। তিনি রিয়াকে সাফ জানিয়ে দিলেন যে কেবল আবেগ আর ভালোবাসা দিয়ে কখনো বাস্তব জীবন চলে না, আর অরিত্র জীবনেও রিয়াকে সেই আরামদায়ক ও বিলাসবহুল জীবন দিতে পারবে না যে জীবনের সাথে সে জন্ম থেকে অভ্যস্ত।
এর ফলে ধীরে ধীরে পরিবারের পক্ষ থেকে রিয়ার ওপর মানসিক চাপ প্রবলভাবে বাড়তে লাগল। রিয়া নিজের ভেতরে ভেতরে একেবারে চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছিল। তার জীবনের এক প্রান্তে দাঁড়িয়েছিল তার প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসা, আর অন্য প্রান্তে তার জন্মদাতা ও পরিবার। অবশেষে কোনো উপায় না দেখে এক বিষণ্ণ দিনে রিয়া অরিত্রকে দেখা করার জন্য খবর পাঠালো। অরিত্র এই ডাকে অত্যন্ত আনন্দিত হয়েছিল, কারণ তার সরল মনে ধারণা জন্মেছিল যে রিয়া হয়তো তাদের সম্পর্ক নিয়ে কোনো খুশির খবর তাকে দিতে চলেছে। কিন্তু যখন তারা মুখোমুখি হল, তখন অরিত্র অবাক হয়ে দেখল রিয়ার দুচোখ বেয়ে অঝরে জল ঝরছে। রিয়া কান্নায় ভেঙে পড়ে অত্যন্ত ধীর ও কাঁপা গলায় বলল যে এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের দুজনের চিরতরে আলাদা হয়ে যাওয়াটাই একমাত্র পথ। এই মর্মান্তিক কথাটি শোনা মাত্রই অরিত্রের মনে হল যেন তার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। সে চরম হতবাক হয়ে রিয়াকে প্রশ্ন করল, তার ওই পবিত্র ভালোবাসা কি তাহলে পুরোটাই একটা নিছক মিথ্যে ছিল? রিয়া অঝরে কাঁদতে কাঁদতে উত্তর দিল যে সে কোনোভাবেই নিজের জন্মদাতা ও পরিবারের সম্মানের বিরুদ্ধে গিয়ে এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না। সে আরও যোগ করল যে কেবল ভালোবাসা দিয়ে কখনো মানুষের পেট ভরে না, আর বাস্তবতার নিরিখে তাদের দুজনের দুনিয়া সম্পূর্ণ আলাদা। রিয়ার মুখের এই রূঢ় কথাগুলো শুনে অরিত্রের কোমল হৃদয়টা কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে দীর্ঘক্ষণ সেই একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল, আর রিয়া তাকে পেছনে ফেলে চিরদিনের মতো সেখান থেকে চলে গেল। সেই অভিশপ্ত দিনটির পর থেকে তারা দুজনে চিরতরে আলাদা হয়ে গেল। নিজের ভাঙা হৃদয়কে সামলাতে অরিত্র নিজেকে পাগলের মতো নিজের কাজের জগতে ডুবিয়ে দিল। সে মনের গভীরে এক প্রবল জেদ পুষে রাখল যে নিজের জীবনে সে এমন কিছু একটা বড় অর্জন করে দেখাবে যা সবাইকে চমকে দেবে। অন্য প্রান্তে রিয়াকে বাইরের পৃথিবী থেকে স্বাভাবিক এবং খুশি খুশি দেখালেও তার ভেতরের সত্তাটি সর্বদাই এক গভীর বিষণ্ণতায় ডুবে থাকত। তার প্রতিনিয়ত অরিত্রের সেই সরল মুখটার কথা মনে পড়ত। কিন্তু ততদিনে নদীর জল অনেক দূর গড়িয়ে গিয়েছিল এবং ফিরে আসার সব পথ বন্ধ হয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই বিচ্ছেদের ঠিক ২ বছর পর ভাগ্যের এমন এক নিষ্ঠুর ও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল যা রিয়ার পুরো রাজকীয় জীবনকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল। এক অন্ধকার রাতে তার মা-বাবা শহরের এক অভিজাত পার্টি থেকে নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। মাঝ রাস্তায় তাদের দ্রুতগামী গাড়ির এক ভয়ঙ্কর ও মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হল। দুর্ঘটনার খবর পেয়ে রিয়া যখন পাগলের মতো ছুটে হাসপাতালে গিয়ে পৌঁছল, ততক্ষণে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে তাদের দুজনেরই মৃত্যু হয়ে গিয়েছে। এই মর্মান্তিক সংবাদটি শোনা মাত্রই রিয়ার সাজানো পৃথিবীটা যেন নিমেষে সম্পূর্ণ উজাড় হয়ে গেল। কিন্তু তার জীবনের এই নিষ্ঠুর দুঃখের অধ্যায় এখানেই শেষ হবার ছিল না। মা-বাবার মৃত্যুর কিছুদিন পরই রিয়া অত্যন্ত মর্মান্তিক এক সত্য জানতে পারল যে তার বাবার বিশাল ব্যবসায় বেশ কিছুদিন ধরেই বিপুল অঙ্কের লোকসান চলছিল। কোম্পানির নামে বাজারে কোটি কোটি টাকার বিশাল ঋণ জমেছিল। সেই ঋণের দায় মেটাতে ব্যাংক শেষ পর্যন্ত তাদের সেই বিশাল প্রাসাদোপম বাই এবং বাকি সমস্ত সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নিল। যে আত্মীয় স্বজনরা একসময় তাদের বাড়িতে পড়ে থাকত, তারাও বিপদের দিনে নিজেদের গুটিয়ে নিয়ে রিয়ার সঙ্গ ছেড়ে দিল। যে স্বার্থপর মানুষগুলো একসময় রিয়ার অর্থ দেখে তার তোষামত করতে ব্যস্ত থাকত, আজ সেই একই মানুষগুলো তাকে রাস্তায় দেখে চিনতে পর্যন্ত অস্বীকার করতে লাগল। ধীরে ধীরে পরিস্থিতি এমন হল যে রিয়ার কাছে বেঁচে থাকার মতো আর কানাকড়িও অবশিষ্ট রইল না। সে বেঁচে থাকার তাগিদে অনেক জায়গায় একটা সামান্য চাকরি খোঁজার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু প্রায় প্রতিটি জায়গাতেই মানুষ তার এই চরম অসহায়তার জঘন্য সুযোগ নিতে চাইল। অনেকগুলো দিন এমনও গেছে যখন সে দুবেলা ঠিকমতো একটু খাবারও জোটাতে পারল না। তার জীবনের পরিস্থিতি এতটাই করুণ ও খারাপ হয়ে গেল যে মাথার ওপর ছাদ না থাকায় শেষমেশ তাকে কলকাতার এক ধুলোমাখা ফুটপাতে খোলা আকাশের নিচে রাত কাটাতে হল। একদিন টানা কয়েকদিন ধরে ক্ষুধার্ত ও ক্লান্ত থাকার পর সে নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে একটি বড় মন্দিরের বাইরের সিঁড়িতে গিয়ে বসল। তখন খিদের জ্বালায় তার হাত পা ঠকঠক করে কাঁপছিল, আর দু চোখ দিয়ে নদীর স্রোতের মতো জল গড়িয়ে পড়ছিল। দীর্ঘক্ষণ ধরে সে এক দৃষ্টে মন্দিরে আসা যাওয়া করা অগণিত পুণ্যার্থীদের দেখতে লাগল। তারপর ক্ষুধার কাছে হার মেনে বাধ্য হয়ে সে নিজের কাঁপা হাতটি সামনের দিকে বাড়িয়ে দিল এবং অত্যন্ত ধীর ও করুণ স্বরে বলল, "আমাকে কিছু টাকা দিন।"
নিজের মুখ থেকে এই কথাগুলো উচ্চারণ করার সময় তার অন্তরাত্মা লজ্জায় ও অপমানে কেঁপে উঠল। কারণ যে অহংকারী মেয়েটা একসময় গরিব মানুষদের দম্ভ ভরে দান করত, আজ সেই একই মেয়েটা নিজেই একজন রাস্তার ভিখারিনী হয়ে মানুষের কাছে হাত পাতছিল। রাস্তা দিয়ে যাওয়া মানুষজন অত্যন্ত অবাক হয়ে এই সম্ভ্রান্ত চেহারার ভিখারিনীটিকে দেখছিল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে মন্দিরের সামনের রাস্তায় একটি অত্যন্ত দামি ও বড় কালো রঙের গাড়ি এসে সশব্দে থামল। সেই চকচকে গাড়িটি থেকে একজন সুঠাম ও পরিপাটি যুবক ছেলে নিচে নেমে এলো। সে যখনই মন্দিরের বাইরে সিঁড়িতে বসে থাকা সেই ভিখারিনী মেয়েটিকে দেখল, অমনি তার পা যেন মাটিতে গেঁথে গেল। তার দুচোখ চরম বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কারণ সেই ধুলোমাখা মেয়েটি আর অন্য কেউ নয়, সে ছিল খোদ রিয়া সেনগুপ্ত। অরিত্র কিছুক্ষণের জন্য সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে একদৃষ্টে রিয়াকে দেখতে লাগল। তার নিজের চোখের ওপর কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। এই কি সেই অহংকারী রিয়া, যে একসময় শহরের সবচেয়ে নামি দামি 5 স্টার হোটেলে বসে অনায়াসে হাজার হাজার টাকা দামের কফি পান করত? আজ সে মন্দিরের বাইরে ধুলোয় বসে পরনে ছেঁড়া ও মলিন কাপড় নিয়ে সাধারণ মানুষের কাছে দুমুঠো অন্নের জন্য ভিক্ষা চাইছে। রিয়ার একসময়ের রেশমি চুলগুলো আজ রুক্ষ ও এলোমেলো ছিল। তার উজ্জ্বল মুখটা অপুষ্টিতে ভীষণ দুর্বল হয়ে গিয়েছিল এবং চোখের নিচে ক্লান্তির কালো গভীর দাগ স্পষ্ট হয়ে উঠেছিল। রিয়াও যখন হঠাৎ মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা অরিত্রকে দেখতে পেল, তখন চরম আতঙ্কে ও লজ্জায় তার বুকটা ভীষণ জোরে ধুকপুক করতে শুরু করল। সে সাথে সাথে নিজের ছেঁড়া আঁচল দিয়ে নিজের মলিন মুখটা লুকাতে চেষ্টা করল। তার এতটাই তীব্র লজ্জা লাগছিল যে ছেলেটিকে সে একসময় গরিব ও অযোগ্য বলে অবলীলায় ছেড়ে দিয়ে এসেছিল, আজ ভাগ্যের ফেরে তারই সামনে সে নিজে একজন চূড়ান্ত অসহায় ভিখারিনী হয়ে বসে আছে। অরিত্র ধীরে ধীরে পা ফেলে তার দিকে এগিয়ে এলো। অরিত্রর চোখের দৃষ্টিতে রিয়ার এই করুণ পরিণতির জন্য এক গভীর কষ্ট পরিষ্কার ফুটে উঠছিল। সে অত্যন্ত ধীর ও আবেগজড়িত গলায় ডাকল, রিয়া। এই পরিচিত ডাকটি কানে পৌঁছনো মাত্রই রিয়ার দু চোখের বাঁধ ভেঙে অঝরে জল বেরিয়ে এলো। সে লজ্জায় নিজের মাথা নিচু করে নিল এবং অত্যন্ত কাঁপা গলায় ফুপিয়ে ফুপিয়ে বলল, দয়া করে আমাকে এই জঘন্য অবস্থায় দেখো না অরিত্র। আমি তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আর রাখি না। অরিত্র বেশ কিছুক্ষণ কোনো কথা না বলে একেবারে চুপ রইল। তারপর সে ধীরে ধীরে রিয়ার ঠিক সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে গভীরভাবে লক্ষ্য করল যে কনকনে ঠান্ডায় আর অপুষ্টিতে রিয়ার দুই হাত থরথর করে কাঁপছিল। তার সামনে রাখা ভিক্ষার বাটিটা প্রায় সম্পূর্ণ খালি পড়েছিল। চারপাশে অগণিত মানুষের ভিড় আসা যাওয়া করছিল বটে, কিন্তু কারোরই এই মেয়েটির চরম কষ্টে বিন্দুমাত্র কিছু এসে যাচ্ছিল না। এই দৃশ্য দেখে অরিত্রর মনটা এক অনাবিল বেদনায় ভরে এলো। সে অত্যন্ত ধীরে ও স্নেহের স্বরে রিয়াকে জিজ্ঞেস করল, তোমার জীবনের এই অবস্থার কথা তুমি আমাকে একবারও জানাওনি কেন? রিয়া নিজের চোখের জল মুছে এক অত্যন্ত তিক্ত ও বেদনার হাসি হাসল। সে বলল, কোন অধিকার নিয়ে আমি তোমাকে আমার কষ্টের কথা জানাতাম? যে নিষ্পাপ মানুষটার মন আমি নিজের হাতে নির্মমভাবে ভেঙেছি, আজ তারই সামনে দাঁড়িয়ে সাহায্য চাইতে আমি কিভাবে আসতাম? অরিত্র মুখে আর কোনো কথার উত্তর না দিয়ে নিজের গায়ের দামি জ্যাকেটটি আলতো করে খুলল এবং সযত্নে সেটি রিয়ার কাঁপুনি ধরা কাঁধের ওপর জড়িয়ে দিল। অরিত্রের এই নিঃস্বার্থ ভালোবাসার স্পর্শ পেয়ে রিয়া আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না। সে দুই হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে শব্দ করে কাঁদতে শুরু করল। মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষজন চরম অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছিল। কেউ বিন্দুমাত্র বুঝতে পারছিল না যে এমন একজন ধনী ও অভিজাত চেহারার ছেলে হঠাৎ করে একজন রাস্তার ভিখারিনীর সামনে ধুলোয় হাঁটু গেড়ে কেন এভাবে বসে আছে। অরিত্র অত্যন্ত শান্ত অথচ দৃঢ় গলায় বলল, ওঠো, চলো এখন আমার সাথে। রিয়ার সাথে সাথে ভয় পিছিয়ে গেল। সে মাথা নেড়ে বলল, না না, আমি কোনোভাবেই তোমার সুন্দর জীবনে আবার ফিরে যেতে পারি না। আমি অতীতে তোমার সাথে অত্যন্ত অন্যায় আচরণ করেছিলাম। অরিত্র সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত নির্ভরতার সাথে বলল, আসল ভুলটা তুমি ইচ্ছেকৃতভাবে করনি রিয়া, বরং সেই সময়কার পরিস্থিতি তোমাকে সেটা করতে বাধ্য করেছিল। রিয়া প্রবলভাবে মাথা নাড়ল এবং অনুতপ্ত গলায় বলল, না অরিত্র, আমি সেই সময় অন্ধ হয়ে শুধু তোমার টাকা আর স্ট্যাটাস দেখেছিলাম। আমার ভুল ধারণা ছিল যে অগাধ সম্পদ ছাড়া মানুষের জীবন বোধহয় কোনোভাবেই চলে না। কিন্তু জীবনের এই চরম পরিণতি আমাকে আজ খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে টাকাটাই পৃথিবীতে সব কিছু নয়। কথাগুলো বলতে বলতে
তার গলা ভারী হয়ে ভেঙে এসেছিল। অরিত্র কিছুক্ষণ এক দৃষ্টে তার অনুতপ্ত মুখটার দিকে দেখতে লাগল। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, আজ যদি আমি তোমাকে এই রাস্তার ধারে একা ফেলে রেখে চলে যাই, তবে বিশ্বাস করো, হয়তো আমি সারা জীবন ধরে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারব না। অরিত্রর মুখ থেকে এই কথাগুলো শোনা মাত্রই রিয়ার চোখ দিয়ে আরও জোরে জলের ধারা গড়িয়ে পড়তে লাগল। অবশেষে অনেক বোঝানোর পর অরিত্র তাকে সযত্নে নিজের সাথে গাড়িতে করে নিয়ে গেল। সেই দামি গাড়ির নরম সিটে বসা মাত্রই রিয়ার ভেতর থেকে নিজেকে অত্যন্ত ছোট ও অপরাধী বলে মনে হচ্ছিল। পুরো রাস্তাটা জুড়ে সে নির্বাক হয়ে গাড়ির জানলার বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখের সামনে বারবার তার পুরনো দিনের সেই সোনালী স্মৃতিগুলো ভেসে উঠছিল। একটা সময় ছিল যখন সেও ঠিক এমনই দামি ও বিলাসবহুল গাড়িতে করে সারা শহর দাপিয়ে মেলাত। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার জীবনের সবকিছু সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। কিছুক্ষণ পথ চলার পর গাড়িটি শহরের এক প্রান্তে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর ও বড় বাড়ির সামনে গিয়ে থামল। রিয়া চরম অবাক হয়ে অরিত্রর মুখের দিকে তাকাল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এত কম সময়ে অরিত্রর জীবনে এই বিশাল পরিবর্তনগুলো কিভাবে সম্ভব হল। অরিত্র তাকে অবাক হতে দেখে হালকা একটু হাসল এবং ইশারা করে বলল, এসো, ভেতরে এসো। রিয়া দ্বিধাগ্রস্ত পায়ে ধীরে ধীরে তার পেছনে পেছনে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরের বাড়িটি অত্যন্ত সুন্দর ও ছিমছাম ছিল, কিন্তু তাতে কোনো অহেতুক লোক দেখানো আড়ম্বর বা বাড়াবাড়ি ছিল না। বরং সব কিছুই খুব রুচিশীল ও সাধারণভাবে সাজানো গোছানো ছিল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির ভেতরের ঘর থেকে এক অত্যন্ত সৌম্যদর্শন বয়স্ক মহিলা হেঁটে বাইরে বেরিয়ে এলেন। তিনি রিয়াকে প্রথমবার দেখা মাত্রই তার চোখে মুখে চরম বিস্ময়ের ছাপ ফুটে উঠল। ইনি আর কেউ নন, ইনি ছিলেন অরিত্রর স্নেহময়ী মা। তিনি তার কল্পনাতেও কখনো ভাবেননি যে স্বার্থপর মেয়েটি একদিন তার আদরের ছেলের মনটা নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছিল, আজ ভাগ্যের ফেরে সে এমন এক করুণ ও ভিখারিনীর অবস্থায় তাদেরই বাড়ির দরজায় এসে দাঁড়াবে। কিছুক্ষণের জন্য পুরো বাড়ির পরিবেশ একেবারে পিনপতন শান্ত হয়ে গেল। রিয়ার চোখ তীব্র লজ্জায় ও অনুশোচনায় মাটির দিকে নিচু হয়ে গেল। সে অত্যন্ত ধীরে ও কাঁপা গলায় বলল, আপনার ছেলের সাথে আমি যা করেছি তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দিন আন্টি। অরিত্রর মা ধীরে ধীরে পা ফেলে তার একদম কাছে এগিয়ে এলেন। তিনি অত্যন্ত মন দিয়ে রিয়ার সেই অপুষ্টিতে ভোগা দুর্বল মুখখানি নিরীক্ষণ করলেন এবং তারপর সমস্ত রাগ ভুলে হঠাৎ করে দুই হাতে তাকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। মায়ের এই উষ্ণ স্নেহ পেয়ে রিয়ার নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারল না এবং হাউ হাউ করে জোরে জোরে কাঁদতে শুরু করল। এতগুলো বছর রাস্তায় রাস্তায় কাটানোর পর এই প্রথমবার কেউ তাকে এত আপন করে ভালোবেসে ছুঁয়েছিল। সেই রাতের বেলায় দীর্ঘ অনেকগুলো মাস পর রিয়া তৃপ্তি করে পেট ভরে ভালো খাবার খেল, কিন্তু প্লেট থেকে যখনই সে প্রতিটি লোকমা মুখে দিচ্ছিল তখনই তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরছিল। তার বারবার সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল যে একসময় সেই ছেলেটিকেই গরিব ও অযোগ্য ভেবে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছিল। রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অরিত্র নিজে তাকে তার জন্য নির্দিষ্ট করা ঘর অবধি সাবধানে পৌঁছে দিতে গেল। ঘরের দরজায় পৌঁছে রিয়া অত্যন্ত ধীর ও আবেগঘন স্বরে অরিত্রকে প্রশ্ন করল, তুমি আমার প্রতি এত ভালো আচরণ কেন করছ? অরিত্র তার কথা শুনে মুচকি হাসল এবং অত্যন্ত শান্ত গলায় বলল, কারণ এত কিছুর পরেও আমি আজও তোমাকে বিন্দুমাত্র ঘৃণা করতে পারিনি। অরিত্রর মুছের এই কথাগুলো শুনে রিয়ার অনুতপ্ত হৃদয়টা যেন আরও হাজার টুকরো হয়ে ভেঙে গেল। সেই রাতে অপরাধ বোধে তার দুচোখে এক ফোঁটাও ঘুম এল না। সে সারা রাত ধরে বিছানায় শুয়ে শুয়ে কেবল এটাই ভাবতে লাগল যে মানুষটাকে সে নিজের অহংকারের বশে জীবনের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সেই মানুষটাই আজ তার জীবনের সবচেয়ে খারাপ ও অন্ধকার সময়ে তার পাশে একটি শক্ত পিলারের মতো দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে রিয়া সবার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। সে ঘরের বাইরে এসে দেখল যে অরিত্র তার মায়ের সাথে বারান্দায় বসে গল্প করতে করতে চা খাচ্ছে এবং অরিত্রর চোখে মুখে এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় আত্মবিশ্বাস ফুটে উঠেছে। ধীরে ধীরে রিয়া জানতে পারল
যে গত ২ বছরে অরিত্র তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দিন রাত এক করে অনেক কঠোর পরিশ্রম করেছিল। সে একদম শূন্য থেকে একটা ছোট ব্যবসা শুরু করেছিল, যা তার সততা ও পরিশ্রমে এখন বেশ বড় ও লাভজনক একটি কোম্পানিতে পরিণত হয়েছিল। পুরো শহরে এখন ব্যবসায়ী হিসেবে তার নিজের একটা অত্যন্ত সম্মানজনক পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু জীবনে এত বড় মাপের সাফল্য অর্জন করার পরেও তার স্বভাবের মধ্যে সেই পুরনো মাটির কাছাকাছি থাকা সাধারণ ভাবটাই অটুট ছিল। রিয়ার মনের ভেতর প্রতিটা মুহূর্তে নিজের করা সেই পুরনো ভুলের জন্য চরম অনুশোচনা হচ্ছিল। সে একদিন নিজেকে আর ধরে রাখতে না পেরে অরিত্রকে সরাসরি বলল, আমি তোমাদের এই বাড়িতে আর বেশি দিন এভাবে থাকতে পারব না। সমাজের মানুষ আমাকে এখানে দেখলে কি ভাববে? অরিত্র অত্যন্ত শান্ত ও নির্বিকার গলায় উত্তর দিল, সমাজের ওইসব সুযোগসন্ধানী মানুষের কথায় আমার জীবনে বিন্দুমাত্র কিছু যায় আসে না। রিয়া একটু জোর দিয়ে বলল, কিন্তু আমার যায় আসে অরিত্র। আমি কোনোভাবেই আর তোমার ঘাড়ের ওপর একটা বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। অরিত্র তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অত্যন্ত ধীর গলায় বলল, যদি সত্যিই তোমার মনে হয় যে তুমি আমার জীবনে একটা বোঝা, তাহলে ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। কিন্তু অন্তত একজন ভালো বন্ধু হিসেবে তুমি এই বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারো। রিয়া অবাক চোখে তার প্রশস্ত মুখের দিকে এক দৃষ্টে তাকাতে লাগল। তার অবচেতন মনে আবারও সেই পুরনো দিনের পবিত্র ভালোবাসা নতুন করে জাগতে শুরু করেছিল। কিন্তু এখন তার নিজের যোগ্যতার ওপর আর বিন্দুমাত্র বিশ্বাস অবশিষ্ট ছিল না। তার কেবলই মনে হতো যে এত কিছুর পর সে আর কোনোভাবেই অরিত্রর ভালোবাসার যোগ্য নেই। এরই মাঝে একদিন হঠাৎ করে অরিত্রর বাড়িতে ব্যবসার কাজে কিছু অত্যন্ত বড় ও প্রভাবশালী ব্যবসায়ী এলেন। রিয়া একটু দূরে আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কার্যকলাপ দেখছিল। ঠিক তখনই সে ওই অপরিচিত মানুষদের ভিড়ের মধ্যে একটি অত্যন্ত পরিচিত মুখ দেখতে পেয়ে চমকে উঠল। ওই ধূর্ত লোকটি ছিল রজত। এই সেই বিশ্বাসঘাতক রজত, যে একসময় রিয়ার বাবার প্রতিষ্ঠিত ব্যবসাকে সম্পূর্ণভাবে ডোবাতে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীর ভূমিকা পালন করেছিল। লোকটাকে দেখা মাত্রই রিয়ার মুখটা চরম ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে সাথে সাথে সেখান থেকে সরে গিয়ে নিজের মুখটা লুকিয়ে নিল। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল, এবং অনেক দেরি হয়ে গিয়েছিল। রজতের শকুনের মতো তীক্ষ্ণ নজর তার ওপর ঠিকই পড়ে গিয়েছিল। রিয়াকে দেখতে পেয়ে তার কুটিল ঠোঁটের কোণে এক ভয়ানক ও শয়তানি হাসি ফুটে উঠল। সে খুব সহজেই বুঝতে পেরেছিল যে রিয়া এখনও দিব্যি বেঁচে আছে এবং কোনোভাবে অরিত্রর বাড়িতে আশ্রয় নিয়ে থাকছে। আর ঠিক সেই মুহূর্তেই সে নিজের মনে মনে অরিত্র ও রিয়াকে ধ্বংস করার এক নতুন ও জঘন্য খেলা শুরু করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিল। রজত বাইরে থেকে সবার সামনে খুব স্বাভাবিকভাবে হাসছিল ঠিকই, কিন্তু তার মনের গভীরে এক অত্যন্ত ভয়ানক ও ধ্বংসাত্মক চক্রান্ত দানা বাঁধছিল। রিয়া তাকে সেখানে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। আতঙ্কে তার শ্বাসপ্রশ্বাস অত্যন্ত দ্রুত হয়ে গিয়েছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে এই রজত লোকটা আসলে কতটা ধূর্ত, অমানবিক এবং নির্দয় প্রকৃতির। রিয়ার বাবা অনিমেষ সেনগুপ্ত একসময় রজতকে নিজের ভাইয়ের মতো অন্ধভাবে বিশ্বাস করতেন, কারণ সে তার কোম্পানির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনার ছিল। কিন্তু অনেক পরে গিয়ে এটা জানা যায় যে সেই বিশ্বাসঘাতক রজত অত্যন্ত সুকৌশলে ধীরে ধীরে কোম্পানির কোটি কোটি টাকা নিজের গোপন অ্যাকাউন্টে সরিয়ে নিচ্ছিল। যতক্ষণে সরলমনা অনিমেষ সেনগুপ্ত এই ষড়যন্ত্রের আসল সত্যিটা বুঝতে পারলেন, ততক্ষণে ব্যবসার যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল, এবং অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো ব্যবসাটা এক বিশাল ও অপরিশোধ্য ঝিনের বোঝায় ডুবে গিয়েছিল। রিয়া এই পুরো জালিয়াতির বিষয়টা তার বাবার আকস্মিক মৃত্যুর পর অফিসের গোপন ফাইলে নিজের চোখে দেখেছিল। কিন্তু তখন তার কাছে পরিস্থিতি সামালাও দেওয়ার মতো বা রজতের বিরুদ্ধে লড়াই করার মতো বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। আর আজ এত বছর পর সেই শয়তান লোকটাই আবার তার চোখের সামনে স্বমূর্তিতে দাঁড়িয়েছিল। রিয়া সাথে সাথে সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে গেল। অজানা আতঙ্কে তার পুরো বুকটা থরথর করে কাঁপতে শুরু করেছিল। কিছুক্ষণ পর যখন মিটিং শেষ করে অরিত্র সেই ঘরে এলো, তখন সে দেখল যে রিয়া বিছানার এক কোণে চরম ভয় পেয়ে কুঁচকে বসে আছে। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ কি হয়েছে তোমার? এমন ভয় পেয়ে আছো কেন? রিয়া ভয়ে কিছুক্ষণ একদম চুপ করে রইল। তারপর ঢোক গিলে বলল, তোমাকে যে কোনো মূল্যে ওই লোকটার হাত থেকে খুব সাবধানে থাকতে হবে। অরিত্র তার কথা শুনে ভীষণ অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, কার থেকে সাবধানে থাকার কথা বলছো? ওই রজতের থেকে? রিয়া সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দুই চোখে তখন মৃত্যুর মতো ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল।
সে ধীরে ধীরে অতীতের সমস্ত কালো সত্য কথা অরিত্রকে বিস্তারিতভাবে জানিয়ে দিল, যে কিভাবে ওই রজত তার সরল বাবাকে ধোঁকা দিয়ে পুরো পথে বসিয়েছিল। রিয়ার মুখে এই সমস্ত কথা শুনে অরিত্রর শান্ত মুখটা মুহূর্তের মধ্যে অত্যন্ত গম্ভীর ও রাগান্বিত হয়ে গেল। সে শক্ত গলায় বলল, যদি তোমার বলা এই কথাগুলো সত্যিই হয়, তবে বিশ্বাস করো, সে তার এই জঘন্য কর্মের চরম শাস্তি একদিন অবশ্যই পাবে। রিয়া চরম আতঙ্কের সাথে সাথে প্রতিবাদ করে বলল, না অরিত্র, তুমি একদমই জানো না যে ও আসলে কতটা ভয়ানক ও প্রভাবশালী মানুষ। আমি কোনোভাবেই চাই না যে আমার জন্য তোমার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাক। কিন্তু অরিত্র এসব শুনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সম্পূর্ণ শান্ত রইল। সে অত্যন্ত নির্ভরতার সাথে বলল, ভয় পেও না, কারণ এখন তুমি এই পৃথিবীতে আর একা নও। অরিত্রর মুখ থেকে এই ভরসার কথাগুলো শুনে রিয়ার দুই চোখ আবারও জলে ভরে এলো। জীবনের এতগুলো ঝড়ঝাপটা পার হবার পর, এত বছর পর এই প্রথমবার তার সত্যিই মনে হচ্ছিল যে এই বিশাল পৃথিবীতে কেউ একজন সত্যি সত্যি তার একান্ত আপন। অন্যদিকে শয়তান রজতও এসব দেখে একদম চুপ করে হাত গুটিয়ে বসেছিল না। সে তার গুপ্তচরদের কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুত রিয়ার ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য বের করে নিয়েছিল। সে খুব ভালোভাবেই জেনে গিয়েছিল যে রিয়া এখন অরিত্রর বাড়িতেই স্থায়ীভাবে থাকছে। এই সম্পূর্ণ বিষয়টা রজতের জন্য এক বিশাল বিপদের ঘণ্টা ছিল, কারণ সে জানত যদি রিয়া পুলিশ বা মিডিয়ার সামনে মুখ খোলে, তবে তার জঘন্য অপরাধের আসল রূপ পুরো সমাজের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে পরের দিনই সে অরিত্রকে জরুরি আলাপের নাম করে নিজের বিশাল অফিসে ডেকে পাঠাল। অরিত্র যখন তার সেই বিলাসবহুল অফিসে গিয়ে পৌঁছাল, তখন রজত এক অত্যন্ত কুটিল হাসি হাসতে হাসতে বলল, তুমি ব্যবসার জগতে খুব দ্রুত গতিতে ওপরের দিকে এগিয়ে যাচ্ছ অরিত্র। তোমার মতো উচ্চাকাঙ্ক্ষী ও স্মার্ট ছেলেদের আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। অরিত্র মনে মনে খুব ভালো করেই বুঝতে পারছিল যে লোকটা তাকে বোকা বানানোর জন্য শুধু একটা সস্তা নাটক করছে। কিছুক্ষণ এদিক ওদিকের অপ্রাসঙ্গিক কথা বলার পর রজত তার মুখোশ খুঁড়ে সরাসরি মূল কথায় চলে এলো। সে অত্যন্ত গম্ভীর ও শাসানির সুরে বলল, নিজের ভালো চাইলে রিয়াকে আজই তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওর মতো একটা অলক্ষণে মেয়ের সাথে থাকা তোমার মতো উদীয়মান ব্যবসায়ীর জন্য মোটেও ভালো ফল আনবে না। এই কথা শোনা মাত্র অরিত্রের চোখের দৃষ্টি বরফের মতো শীতল ও তীক্ষ্ণ হয়ে গেল। সে অত্যন্ত ধীরে এবং দৃঢ়তার সাথে রজতকে উল্টে জিজ্ঞেস করল, আর আমি যদি আপনার এই কথা না শুনি, তবে কি করবেন? রজত রাগে ফোঁস করে নিজের বিলাসবহুল চেয়ার থেকে উঠে সরাসরি অরিত্রের একদম কাছে এসে দাঁড়াল এবং দাঁতে দাঁত চেপে বলল, তাহলে খুব শিগগিরই তোমারও ঠিক সেই একই মর্মান্তিক অবস্থা হবে যা ওই ভিখারিনীর বাবার সাথে হয়েছিল। রজতের মুখ থেকে এই চরম ঔদ্ধত্যপূর্ণ কথাটি শোনা মাত্রই অরিত্রের শরীরের রক্ত যেন রাগের টকবক করে ফুটতে শুরু করল। কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখল এবং লোকটার সাথে আর কোনো বাড়তি কথা না বলে সোজা সেখান থেকে বেরিয়ে এলো। সেখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পুরোটা পথ ধরে তার মাথার মধ্যে কেবল একটাই সন্দেহ বারবার ঘুরপাক খাচ্ছিল, যে অনিমেষ সেনগুপ্তর সেই ভয়ঙ্কর মৃত্যু কি তাহলে শুধুই একটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনেও ওই শয়তান রজতের কোনো গভীর ও সাজানো ষড়যন্ত্র ছিল। সেই রাতে বাড়ি ফিরে রিয়া দেখল যে অরিত্রকে অত্যন্ত চিন্তিত ও বিচলিত দেখাচ্ছে। সে বারবার কারণ জিজ্ঞেস করলে শেষমেশ অরিত্র তাকে রজতের সাথে অফিসে হওয়া সমস্ত কথা বিস্তারিতভাবে জানিয়ে দিল। এই ভয়ানক কথাগুলো শুনে রিয়া রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বলে উঠল, আমি কাল সকালেই এখান থেকে চিরকালের জন্য চলে যাচ্ছি। আমার এই অভিশপ্ত জীবনের কারণে তোমার সাজানো জীবনটাও অকারণে চরম বিপদে পড়ে যাবে। কিন্তু অরিত্র তার এই পলায়নের কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে ধমক দিয়ে বলল, ব্যাস, এবার এসব বন্ধ করো, অনেক হয়েছে রিয়া। তুমি তোমার সারা জীবন কেবল কঠিন পরিস্থিতি থেকে ভয় পেয়ে পালিয়ে বেরিয়েছ, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই হবে না। অরিত্রর এই ধমক শুনে রিয়া একদম চুপ হয়ে গেল, কিন্তু তার মনের গভীরে রজতের হুমকির কারণে একটা অদ্ভুত ও অজানা ভয় ক্রমাগত কাজ করছিল। তার কেবলই মনে হচ্ছিল যে তার মতো একটা মেয়ের কারণে অরিত্রর জীবনে যেন কোনো বড় ধরনের ক্ষতি বা বিপর্যয় নেমে না আসে। পরবর্তী কয়েকটা দিন সবকিছুই ওপর থেকে একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে এক ভয়ানক বিপদ ধীরে ধীরে তাদের একদম কাছে ঘনিয়ে আসছিল। এক গভীর রাতে অরিত্রকার কোম্পানির কাজ শেষ করে
নিজের গাড়িতে একা বাড়ি ফিরছিল। মাঝরাতের সেই রাস্তাটি ছিল একেবারে নিস্তব্ধ ও জনশূন্য। ঠিক তখনই সে লক্ষ্য করল, হঠাৎ পেছন থেকে একটি কালো কাঁচ তোলা গাড়ি অত্যন্ত সন্দেহজনকভাবে তার গাড়ির পিছু নিতে শুরু করেছে। অরিত্র নিজের সজাগ বুদ্ধিতে বুঝতে পারল যে নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের গণ্ডগোল আছে। সে বিপদ বুঝে সাথে সাথে নিজের গাড়ির গতি অনেকখানি বাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে রাস্তার সামনের দিক থেকে একটি বিশাল আকৃতির ট্রাক অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে সোজা তার গাড়ির দিকে ছুটে এলো। একেবারে শেষ মুহূর্তে কোনো ক্রমে অরিত্র নিজের স্টিয়ারিং ঘুরিয়ে দিয়ে গাড়িটা রাস্তার একপাশে সরিয়ে দিল। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা খেল। গাড়ির সামনের কাঁচ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল এবং ড্যাশবোর্ডে ধাক্কা লেগে তার মাথা ফেটে অঝরে রক্ত ঝরতে শুরু করল। কিন্তু ভাগ্যক্রমে সে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। সে যখন রক্তাক্ত অবস্থায় কোনোমতে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো, তখন দেখল যে ওই সন্দেহজনক কালো গাড়িটি ততক্ষণে অন্ধকারে পুরোপুরি উধাও হয়ে গিয়েছে। অরিত্র খুব পরিষ্কারভাবেই বুঝে গিয়েছিল যে এটা কেবল নিছক কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা নিখুঁত চেষ্টা ছিল। অন্যদিকে অরিত্রর বাড়িতে রিয়া অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন হয়ে তার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সে ভয়ে ও আতঙ্কে একেবারে ঘাবড়ে গেল। পাগলের মতো ছুটে হাসপাতালে পৌঁছতেই সে যখন অরিত্রকে বেডে শুয়ে থাকা মারাত্মক আহত অবস্থায় দেখল, তখন তার দু চোখ দিয়ে অঝরে নদীর মতো জল গড়িয়ে পড়তে লাগল। সে অত্যন্ত কাঁপা কাঁপা হাতে অরিত্রর হাতটি শক্ত করে ধরে ফেলল। জীবনের এই প্রথমবার তার মনের গভীরে জমে থাকা হারানোর ভয়টা সবার সামনে বাইরে বেরিয়ে এলো। সে অরিত্রর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি কোনোভাবেই তোমাকে এই জীবনে হারাতে পারব না অরিত্র। রক্তাক্ত অরিত্র এত কষ্টের মাঝেও তার কথা শুনে হালকা করে একটু হাসল এবং বলল, যদি সত্যিই আমাকে হারাতে না চাও, তাহলে এরপর থেকে আর কখনো আমাকে ছেড়ে দূরে যাওয়ার কথা মুখেও বলো না। অরিত্রর মুখ থেকে এই পরম নির্ভরতার কথা শোনা মাত্রই রিয়া আর নিজেকে ধরে রাখতে না পেরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। সে অনুশোচনায় নিজের মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আমার জীবনের সবচেয়ে বড় ও অমার্জনীয় ভুলটা কেবল তোমাকেই ছেড়ে গিয়ে করেছিলাম। যখন আমার কাছে পৃথিবীর সমস্ত কিছু মজুদ ছিল, তখন আমি তোমার ভালোবাসার সঙ্গ দিতে পারিনি। কিন্তু যখন এই পুরো দুনিয়ার সবাই আমাকে জঞ্জালের মতো প্রত্যাখ্যান করল, তখনও তুমি আমার খারাপ সময় আমার পাশে বটগাছের মতো দাঁড়ালে। আমি জানি এমন নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে শুধু কোনো পরম ভাগ্যবানের কপালেই জোটে। হাসপাতালের ওই নীরব ঘরে সেই মুহূর্তে দুজনের চোখেই জলের ধারা বইছিল। কিন্তু এবারের এই গড়িয়ে পড়া জল কোনো বিচ্ছেদ বা কষ্টের ছিল না, বরং এটি ছিল দুটো বিচ্ছিন্ন হৃদয়ের বহু বছর পর পুনরায় এক হওয়ার এক পবিত্র আনন্দাশ্রু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসার কিছুদিন পর থেকেই অরিত্র সেই শয়তান রজতের বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করার কাজে অত্যন্ত গোপনে হাত দিল। রিয়াও তাকে সাহায্য করার জন্যে তার বাবার পুরনো ব্যবসার সমস্ত ফাইল ও কাগজপত্র তাকে এনে দিয়ে দিল। তারা দুজনে মিলে তদন্ত শুরু করলে ধীরে ধীরে সমস্ত অন্ধকার সত্যিটা একে একে দিনের আলোয় সামনে আসতে শুরু করল। তদন্তে পরিষ্কারভাবে জানা গেল যে রজত শুধু তাদের ব্যবসায় ধোকায় দেয়নি, বরং রিয়ার বাবা অনিমেষ সেনগুপ্তর গাড়ির ব্রেকও সেই মেকানিককে টাকা খাইয়ে ফেল করিয়েছিল, যাতে সে বিনা বাধায় পুরো কোম্পানির দখল নিজের হাতে নিতে পারে। নিজের বাবার মৃত্যুর এই ভয়ানক সত্যিটা জানতে পেরে রিয়ার পায়ের তলার মাটি একেবারে সরে গেল। অবশেষে তাদের জোগাড় করা সমস্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে একদিন পুলিশ রজতকে তার অফিস থেকে হাতে নাতে গ্রেপ্তার করে ফেলল। মুহূর্তের মধ্যে পুরো দেশের সমস্ত মিডিয়ায় এই চাঞ্চল্যকর খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। শহরের সমস্ত সাধারণ মানুষ চরম অবাক হয়ে গেল যে যেই মানুষকে এতদিন সবাই এত বড় ও সম্মানীয় ব্যবসায়ী বলে মনে করত, সেই লোকটার মুখোশের আড়ালে আসলে একজন ভয়ঙ্কর খুনি ও অপরাধী লুকিয়েছিল। রজত পাকাপাকিভাবে জেলে যাওয়ার পর রিয়ার মৃত বাবার নামের ওপর থেকে সমস্ত কলঙ্কের কালিমা চিরতরে ঘুচে গেল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তাদের হারিয়ে যাওয়া কিছু সম্পত্তি ও সম্মানও তারা ফেরত পেল। কিন্তু এত সব কিছুর পর এখনকার রিয়া সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। সে জীবনের এই কঠিন পাঠ থেকে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল
যে মানুষের আসল সম্পদ কখনোই টাকা বা প্রতিপত্তি নয়, বরং নিজের দুর্দিনে আপন মানুষেরাই হলো আসল সম্পদ। এক শান্ত সন্ধ্যায় তারা দুজন ঠিক সেই একই পুরনো মন্দিরের সামনে গিয়ে দাঁড়াল, যেখানে একসময় রিয়া নিজের খিদে মেটানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করতে বসে থাকত। আজ সেই একই মন্দিরের সিঁড়িতে রিয়া এবং অরিত্র একে অপরের হাত ধরে একসাথে পাশাপাশি দাঁড়িয়েছিল। রিয়ার চোখে তখন এক অদ্ভুত শান্তির জল চিকচিক করছিল। সে অরিত্রের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে আবেগজড়িত কণ্ঠে বলল, যখন আমার কাছে আভিজাত্য আর সম্পদের সবকিছু ছিল, তখন আমি অন্ধ হয়ে তোমাকে চিনতে ও বুঝতে পারিনি। কিন্তু যখন আমার কাছে এই পৃথিবীতে নিজের বলতে আর কিছুই অবশিষ্ট রইল না, তখন তুমি আমাকে নিজের সবটুকু দিয়ে আপন করে নিলে। অরিত্র তার কথা শুনে একগাল তৃপ্তির হাসি হাসল এবং আলতো করে বলল, কারণ খাঁটি ভালোবাসা কখনো মানুষের বাইরের পরিস্থিতি বা ব্যাংক ব্যালেন্স দেখে জন্মায় না রিয়া। অরিত্রের এই কথা শোনার ঠিক পরের মুহূর্তেই রিয়া পরম শান্তিতে তার মাথাটা অরিত্রের চড়া কাঁধের উপর আলতো করে রাখল। ঠিক সেই সময় মন্দিরের সন্ধ্যার আরতির পবিত্র ঘণ্টা বেজে উঠল এবং চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং ভগবানও তাদের এই অপূর্ণ ভালোবাসার গল্পকে তার আশীর্বাদ দিয়ে পূর্ণতা দিচ্ছেন। যে মেয়েটিকে একসময় সমাজের মানুষ এই মন্দিরের বাইরে ধুলোয় বসে ভিক্ষা করতে দেখে চরম অবাক হয়ে যেত, আজ সেই মেয়েটি নিজের জীবনের সবচেয়ে বড় খুশি ও আশ্রয় খুঁজে পেয়েছিল। আর ঠিক সেই বিশেষ দিনটিতে রিয়া তার অন্তরাত্মা থেকে বুঝতে পারল যে একজন মানুষের আসল পরিচয় কখনো তার টাকা বা ক্ষমতা দিয়ে মাপা যায় না, বরং তার সুন্দর ও নিঃস্বার্থ মন দিয়েই তার আসল পরিচয় তৈরি হয়।